ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ের গণিত দৈর্ঘ্যমাপী এই অধ্যায়টা আজকে আমরা আলোচনা করব। দৈর্ঘ্যমাপী দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে আমাদের মাপ যোগ করতে হয়। তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনে বিভিন্ন জিনিস যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, রশি, বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো, তখন দোকানদার তোমাদের চাহিদা মতো জিনিসগুলো মেপে দেন। আর এই মাপজোকের বিষয়টাকে আমরা পরিমাপ বলে থাকি। তোমরা খেয়াল করে দেখবে যে দোকানদার সকল ধরনের জিনিসপত্র এককভাবে বা একভাবে মাপে না। যেমন চাল, ডাল মাপের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন, দড়ি বা বৈদ্যুতিক তার মাপার সময় ওই যন্ত্রটি ব্যবহার করেন না। আর এই সকল আদর্শ পরিমাণের সাথে তুলনা করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস পরিমাপ করে থাকি। এই আদর্শ পরিমাণটি একক নামে পরিচিত। তোমাদের নিশ্চয় এখন জানতে ইচ্ছা করছে এই পরিমাপ ব্যবস্থার প্রয়োজন হলো কেন। একটু চিন্তা করে বলো তো, পরিমাপ পদ্ধতি যদি আবিষ্কার না হতো তাহলে কি দর্জি একদম সঠিক মাপে তোমার জামা তৈরি করে দিতে পারতেন? আবার পরিমাপ প্রক্রিয়া আছে দেখেই তো তুমি বলতে পারো তোমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কত। আরো মজার কথা কি জানো, মানব সমাজের একদম শুরু থেকে মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়া সৃষ্টি করেছে। পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু উপত্যকা এবং সম্ভবত ইলাম বা ইরানে অবস্থিত এর অধিবাসীদের মাধ্যমে। দৈর্ঘ্য পরিমাপের অতি প্রাচীন একটি আসে মিশরের অধিবাসীদের মধ্যে প্রচলিত একক কিউবিট থেকে। কি থেকে আসে? মিশরের অধিবাসীদের প্রচলিত একক কিউবিট থেকে। আমরা এখন যেভাবে মিটার ব্যবহার করি তারা ব্যবহার করত কিউবিট। ছবিটি একটু ভালো মতো খেয়াল করে দেখলে বুঝতে পারবে মিশরীয়রা কিভাবে হাতের মাধ্যমে দৈর্ঘ্য মেপে ফেলত। সাধারণত কিউবিটের দৈর্ঘ্য ছিল বাহুর কনুই থেকে মধ্যাঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত। এটা আরও বিভক্ত ছিল বিঘিত বা কনিষ্ঠ আঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত অর্ধেক কিউবিট। আবার সময় মাপা হতো সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে। মাটি বা ধাতুর তৈরি পাত্রে ধারণ ক্ষমতা মাপার দরকার হলো সেগুলো শস্যের বীজ দিয়ে পূর্ণ করে গণনা করা হতো এবং এভাবে আয়তন মাপা হতো। ওজন মাপার পদ্ধতি আবিষ্কার হবার পর শস্য ও পাথরের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো। স্বর্ণ বিক্রেতারা যে স্বর্ণ বিক্রয় করতে বা করে তাতে 18 ক্যারেট, 21 ক্যারেট এবং 24 ক্যারেট লেখা থাকে। তোমরা জেনে অবাক হবেন সোনা পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব হয়েছিল ক্যারবের বীজ থেকে। কিন্তু সমস্যা হলো সব মানুষেরই হাতের মাপ এক নয়, আবার সকল শস্যের বীজ একই আয়তনের হয় না। এ সকল কারণে স্কুল ছুটি হওয়ার জয়া মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। মতো ভাই অনিকের সাথে জয়ার খুব ভাব, কারণ উভয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাই সময় পেলে নিজেদের স্কুলে গল্প করে, পড়াশোনা নিয়ে আলোচনা করে। বাড়ি থেকে অনিকের স্কুল কত দূরে জয়া অনিকের কাছে জানতে চায়। অনিক একটু ভেবে বলে প্রায় 3 কিলোমিটার। জয়া মনে মনে 3 কিলোমিটার কত দূর হতে পারে তার একটা ছবি কল্পনা করে নেয়। অনিক মাঝে মাঝে তার বাবার সাথে দর কষাকষি জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়। এমনই একদিন বৈদ্যুতিক তার কেনার জন্য দোকানে গেল। দোকানদার প্রশ্ন করলো কত গাছ তার লাগবে। বাবা তারের পরিমাণের কথা বলার পর দোকানদার তার টেবিলে দাগানো স্কেল দ্বারা তার মেপে দিয়ে দিল। এরপর প্রয়োজনীয় ভোগ্য পণ্য কেনার জন্য অন্য একটি দোকানে গেল। সেখান থেকে 1 কেজি ডাল, 1 লিটার তেল আরো কয়েক ধরনের জিনিস কিনে বাড়ি ফিরে আসলো। জয়া ও অনিক উভয়ের মনেই একটি প্রশ্ন জাগে, এই দূরত্ব, তারের দৈর্ঘ্য অন্যান্য জিনিস মাপার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করা হয় কি? তাহলে ওই পরিমাণকে পরিমাপের কি বলা হয়?
দুজনেই মনে মনে স্থির করে স্কুলে গিয়ে শিক্ষকের সাথে কথা বলে তাদের প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবে। যে আদর্শ ভৌত রাশি তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ের বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সাথে তুলনা করে অন্য রাশির পরিমাপ করা হয়, তাকে আমরা পরিমাপের একক বলে থাকি। যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শের প্রয়োজন রয়েছে, যার সাথে তুলনা করে বিভিন্ন ভৌত রাশির পরিমাপ করা হয়। এ আদর্শকে বলা হয় পরিমাপের একক। তাহলে এ আদর্শকে কি বলা হয়? পরিমাপের একক। তাহলে পরিমাপের একক বলা হয়। দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীন কাল থেকে পরিমাপের প্রচলন ছিল। এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল। যেমন কিছুকাল পূর্বে আমাদের দেশে ভাবের একক হিসাবে মন, সের, ছটাক, তুলা ইত্যাদি প্রচলিত ছিল। আবার দূরত্ব নির্দেশকের একক হিসাবে মাইল কিংবা দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি এখানে প্রচলিত আছে। স্থানীয়ভাবে হয়তোবা এখনো চলতে পারে। বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় তথ্যের আদান প্রদান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নানা সমস্যার সৃষ্টি হতে থাকে। সেই কারণে সারা বিশ্বে পরিমাপের একই রকম আদর্শের প্রয়োজন পড়ে। এ থেকে 1960 সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। কত সালে? 1960 সালে গোটা বিশ্বে মানে সারা পৃথিবীতে। এককের এ পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তো এসটে আইটি ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম অফ ইউনিটস, এটা সংক্ষিপ্ত রূপ। এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি? তাহলে দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি তোমার অবশ্যই জানতে হবে, দুইটি। একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। তাহলে তোমাদের অবশ্যই ব্রিটিশ পদ্ধতি শিখতে হবে, মেট্রিক পদ্ধতি শিখতে হবে। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে, তাহলে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে কি কি ব্যবহার হয়েছে? গজ, ফুট, ইঞ্চি চালু আছে। অবশ্যই এটা আমরা ব্যবহার করি। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক গজ, ফুট, ইঞ্চি। তবে বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপ ব্যবহৃত হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। তাহলে ম্যাট্রিক পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা 10 গুণোত্তর, মানে দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতি পরিমাপ সহজ করা যায়। ম্যাট্রিক পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপের এককের রূপান্তর সিঁড়ি পদ্ধতি। বড় একক থেকে ছোট এককে গেলে তোমাকে প্রতিটি ধাপের জন্য 10 গুণ করতে হবে, বড় থেকে ছোট যেতে হলে। এখন উপর থেকে নিচে বা বড় থেকে ছোট, এই যে কিলোমিটার, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিটার, মিলিমিটার, এভাবে বড় থেকে ছোট যেতে হলে কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে অবশ্যই। আবার ছোট থেকে বড় গুণ গেলে 10 ভাগ করতে হবে। তো উপর থেকে নিচে, বড় থেকে ছোট, উপর থেকে নিচে, তাহলে উপর থেকে নিচে যদি বড় থেকে ছোট হয়, বড় থেকে ছোট হলে 10 গুণ করতে হবে, আর ছোট থেকে বড় হতে হলে 10 কি করতে হবে? ভাগ করতে হবে। এটা মনে রাখতে হবে। যখন বড় আইটেম থেকে আমরা ছোট আইটেমের দিকে যাব তাহলে অবশ্যই 10 গুণ করব। আবার এই ছোট থেকে যখন আমরা বড় দিকে যাব অবশ্যই 10 ভাগ করতে হবে। এটাই বলা হয়েছে। ছোট একক থেকে বড় এককে গেলে তোমাকে প্রতিটি ধাপের জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, ছোট থেকে বড়। 10 গুণোত্তর রীতি, তাহলে 10 গুণোত্তর রীতি অবশ্যই তোমাদের ভালো করে পড়া লাগবে। তো 10 গুণোত্তর রীতির এইটা অবশ্যই ম্যাট্রিক পদ্ধতি যে পরিমাপ আছে মেমোরাইজ বা মুখস্থ রাখতে হবে। তো এম ময়সিতে কি বলা হয়? মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দন্ত শেখার ময়সি। এটা তোমরা সংক্ষিপ্ত রূপটা মনে রাখো। তাহলে আবার 10 সেন্টিমিটার সমান কি? 1 ডেসিমিটার। ডেসিমিটার 10 ডেসিমিটার সমান 1 মিটার, আর 10 মিটার সমান 1 ডেকামিটার, আর 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, আর 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এটা হচ্ছে 10 গুণোত্তর রীতি। মাপি একক কাজ, এখানে কাগজ দ্বারা এককের রূপান্তর সিঁড়ি বানাক। এটা তোমাদের কি দিয়ে সিঁড়ি বানাতে বলেছে? একটা কাগজ দিয়ে। তাহলে একক কাজের ভিতরে একটা কাগজ দিয়ে কি বানাতে হবে? একটা কাগজ দিয়ে সিঁড়ি বানাতে হবে।
প্রয়োজনে নিচের ছবিটির সাহায্য নিতে পারো। এই যে নিচের যে ছবি আছে এই ছবিটির সাহায্য নিতে পারো। তো কেমন করে প্রথমে কি নিলাম, একটা সিঁড়ি বানাবো। তো কাগজের সিঁড়ি এটা প্রথমে কিলোমিটার দিলাম, তারপরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এইভাবে আমরা কাগজে একটা সিঁড়ি বানাইতে পারবো। তোমরা প্র্যাকটিক্যালে কাগজ দিয়ে অবশ্যই তৈরি করতে পারবা ধাপে ধাপে সিঁড়িটা। এককের রূপান্তর সিঁড়ি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো মনে করো এইখানে আমি এটা এইভাবে একটা কাগজ কেটে আমরা এইভাবে নাম লিখে লিখে সিঁড়িটা বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে? সিঁড়ি বানাতে হলে অবশ্যই তোমাদের কাগজ লাগবে, প্র্যাকটিক্যালে তোমরা আঁকি ফেলবা। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ পদ্ধতি চালু হয়। বাংলাদেশে ১লা জুলাই ১৯৮২ সাল থেকে ম্যাট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয়। তাহলে বাংলাদেশে কত জুলাই থেকে? ১৯৮২ সালে ১লা জুলাই থেকে কি পদ্ধতি চালু করে? প্রবর্তন করে ম্যাট্রিক পদ্ধতি। তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। মুখস্থ রাখতে হবে। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, সেন্টিমিটার অথবা কিলোমিটার চালু রয়েছে। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি? মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। তোমরা জেনে অবাক হবে বিভিন্ন সময় বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক মিটার বা সেন্টিমিটারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অবশ্যই এটা তোমাদের মেমোরাইজ রাখতে হবে। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এটা মেমোরাইজ রাখবা শিক্ষার্থীরা। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মিটারের সংজ্ঞার পরিবর্তন হয়েছে। প্রায় ২০০ বছর গবেষণা করে বিজ্ঞানীগণ ১৯৮৩ সালে মিটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করেন। এক সেকেন্ডের ২৯, ৯৭, ৯২, ৪৫৮ ভাগের ১ ভাগ সময়ে আলো যতটুক দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে। আনুমানিক বিজ্ঞান মিটারের এই সংজ্ঞাটিকে সর্বাধিক মৌলিক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এ সম্পর্কে বিশদ আলোচনা তোমার পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। এখানে একটা জোড়াই কাজ দিয়েছে, দেখি জোড়াই কাজটা কেমন হতে পারে। শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে। এখন কেমন? একটা ফিতা ইউজ করবে। যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট আছো তারা কি করবে? তোমার পরিমাপ উচ্চতা মাপা অথবা তোমার ফ্রেন্ডের উচ্চতা মাপা মাপে মাপে সেটা পরিমাপ করতে হবে। হয় স্কেল দিয়ে করবা না ফিতার সাহায্যে, যে কোনো সিস্টেমে। ১ নম্বরে বলা হয়েছে প্রথমে সতীর্থের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখো। আমি লিখে রাখলাম ৪.৫ ফুট। ৪.৫ ফুট উচ্চতা লিখে রাখলাম। এবার স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাণকে সেন্টিমিটার, মিটার বা ফুটে প্রকাশ করব। তো সেটাকে সেন্টিমিটার অথবা মিটার অথবা ফুটে সেটা প্রকাশ করতে হবে। অনুমান করে পাওয়ার উচ্চতা ও স্কেল ও ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পার্থক্য থাকলে তা নির্ণয় করবে। সেটার ভিতরে যদি কোনো পার্থক্য থাকে সেটাও আমাদের নির্ণয় করতে হবে বা তোমাদের নির্ণয় করতে হবে।